3:30টার দিকে আমাদের ঘরেতে বিএসএফ গেট খুলে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন চাষনি আমাদের এইটারে বিএসএফ ধরে ফেলাইছে আর এখানে বসায় রেখেছে। হ্যাঁ, বৃষ্টি। গত কয়েকদিন থেকে বাংলাদেশ ভারত সীমান্তে কি হচ্ছে সেটা মোটামুটি সবাই কম বেশি জানেন। ভারত তাদের ইচ্ছা মতন তাদের দেশের নাগরিক অথবা বাংলাদেশ থেকে অবৈধভাবে পালায় যাওয়া নাগরিক, বিশেষ করে যারা মুসলমান তাদেরকে ওই যে কাগজপত্র একটু সমস্যা হলেই সবাইকে বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশের তকমা দিয়ে তাদেরকে পুশ ইন করতেছে। এবং বাংলাদেশের সীমিত সংখ্যক বিজিবি সদস্য এটা প্রতিহত করার চেষ্টা করতেছে। আদৌ কতটুকু প্রতিহত করতে পারতেছে অথবা করতে পারতেছে না সেটা আসলে আমরা জানি না। এবং বাংলাদেশের মিডিয়ায় এখন ওইখানে যে মানবিক গল্প ফাঁদতেছে। এই সমস্যাটা আসলে ব্যাপক আকার নিচ্ছে কেন জানেন? ভারত এই সুবিধাটা পাচ্ছে কিসের? পুশিন করার। ভারতের সবচেয়ে বড় একটা দারুণ সুবিধা আছে সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে, এবং এই সুবিধাটা করে দিয়ে গেছে হচ্ছে 2010-11 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি নিজ ক্ষমতা বলে দেশের মানুষের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা বাদ দিয়ে আন্তর্জাতিক যে আইন, সীমান্ত আইন দুইটা দেশের মধ্যে, এবং আমাদের 1975 সালে ভারত সীমান্ত আইন নিয়ে যে সীমান্ত হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে 1975 সালে, এই দুইটাকে ওভারলুক করে একদম উপেক্ষা করে উনি 2010-11 সালে যে ভারতকে গুরুত্বপূর্ণ 5টা পয়েন্টে জিরো লাইনের উপর কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমতি দিয়ে আসছেন বা চুক্তি করে আসছেন। এবং একই কাজ উনি 2019 সালে আবার ভারত সফরে যে 13টা পয়েন্টে জিরো লাইনের উপর সীমান্ত ভারতকে কাঁটাতারের বেড়া দিতে সুবিধা দিয়েছে। এই জিরো লাইনের উপর কাঁটাতারের বেড়া দেওয়া ভারতের সবচেয়ে বড় লিভারেজটা কোথায় জানেন? আগে কি হইতো, যেটা ইন্টারন্যাশনাল ল, বর্ডার ল, অথবা আমাদের 1975 সালে যে ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি হয়েছে সীমান্ত নিয়ে, সেখানে নিয়ম ছিল হচ্ছে ভারত তার পাশে 150 গজ, বাংলাদেশের পাশে 150 গজ, এতটুকু জায়গা কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা কাঁটাতারের বেড়া অথবা স্থায়ী দেয়াল অথবা সামরিক কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। এই দুই পাশে 150 গজ এবং 150 গজ, মোট 300 গজ বাফার জোন হিসেবে কাজ করবে। কিন্তু 2010-11 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যে ভারতকে 5টা পয়েন্টের উপর, স্পর্শকাতর 5টা পয়েন্টের উপর একদম জিরো লাইনের উপর ভারতকে কাঁটাতারের বেড়া দিয়ে দিতে হচ্ছে। এবং 2019 সালেও উনি একই কাজ করছে, এবার 13টা পয়েন্টে দিছে, মোট 18টা পয়েন্টে ভারত জিরো লাইনের উপর কাঁটাতার বানায় ফেলছে। এবং সেইটা তৎকালীন প্রধানমন্ত্রী জেনে বুঝে ঠান্ডা মাথায় এই কাজটা করে আসছেন, যাতে ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তে কোনো সমস্যা হইলে বাংলাদেশ কোনো সুবিধা করতে না পারে, বাংলাদেশ যেন কোনো সুবিধাজনক অবস্থান না পায় বাংলাদেশের সামরিক বাহিনী বা সীমান্ত বাহিনী, সেইটা নিশ্চিত করার জন্যই উনি এই কাজটা করে আসছে। এখন সমস্যাটা হয়ে গেছে যে এই সব পয়েন্ট দিয়ে ভারত তাদের কাঁটাতারের বেড়া গেট খুলে কাউকে যদি প্রবেশ করা যায় বাংলাদেশে, সে সাথে সাথে বাংলাদেশের ভিতরে চলে আসছে। তারপরে যদি গেটটা বন্ধ করে দেয় এবং তারা বলে যে তোমাদের দেশের নাগরিক, আমাদের দেশের নাগরিক না, এই ক্ষেত্রে বিজিবির আর করার কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ওইখানে বসায় রেখে দিচ্ছে, ওই যে দেখেন না, এক একজন 2 দিন 3 দিন থেকে বসে আছে, পুশ ইন করা দিচ্ছে তাদের, তারকে যে ফেরত পাঠা দিবে সেই স্পেসটাও নাই। কিন্তু যদি জিরো লাইনের উপর কাঁটাতার দেওয়ার সুযোগ না থাকতো, তাহলে ভারতকে কিন্তু 150 গজ দূরে ওইখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে যখন পাঠাইতো, তখনই জিরো লাইন থেকে স্টপ করে দিতে পারত বিজিবি। তাতে হয়তো কি কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলেও সেটার দায়ভার যে দেশ ঘটাবে তার, এটাই হইতো। যদি জিরো লাইনের 150 গজ ভারতের পাশে এই পুশিন করা লোকগুলো থাকতো, তাহলে বাংলাদেশের বিজেপি কিন্তু অ্যাটলিস্ট একটা ফ্রি জোনে থাকতো, যে না, এখানে কোনো মানবিক বিপর্যয়ের আমাদের দায়িত্ব নাই, তোমাদের পাশেই লোকগুলো আছে, তোমরা বুঝো। কিন্তু এইটা যাতে করতে না পারে, ভারত চাইলেই যাতে পুশিন করতে পারে যে কোনো সময়, সেই জন্য ঠান্ডা মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সুবিধাটা জেনে বুঝে ভারতকে দিয়ে আসছে। অনেক সমালোচনা হয়েছে, অনেকে ইন্ডিয়া বিভিন্ন গণমাধ্যমে এটাকে গিফট হিসেবে চালানো হয়েছে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকে এই গিফট দিল যে জিরো লাইনের উপর এখন ফেন্সিং করতে পারবে।
তৎকালীন সময়ে, চাইলে গুগল করে দেখে আসেন। এখন এই সুবিধাটাই নিচ্ছে হচ্ছে বর্তমানে ভারতের ভিতরে ওই যে দেখতেছেন তো মুসলমানদের সাথে কি করা হচ্ছে, মুসলমানদের কোনো কিছু কাগজপত্র না পাইলেই তাকে ভিন্ন দেশি বলা হচ্ছে। এখন পাকিস্তান বর্ডারে যায় পাকিস্তানে তো ঠেলতে পারতেছে না, ওই সাহস তাদের নাই, একদম মাজা মুজা ভেঙে দেবে। সেই জন্য তারা আসতেছে কোথায়, এই বাংলাদেশের উপর। আর বাংলাদেশের তো প্রাক্তন প্রধানমন্ত্রী তাদেরকে কতগুলো ট্রাম্প কার্ড তুলে দিয়ে গেছে এই সীমান্ত কাঁটাতারের বেড়ার, এই ট্রাম্প কার্ড ইউজ করে এখন পুশিং করতেছে। যেই মানুষগুলোকে পুশিং করতেছে তারা এসে এখন কি করবে, তারা তো বাংলাদেশে ঢুকে গেছে, আর ওই দেশেও তাদের কোনো নাগরিকত্ব নেই, তারা স্বাভাবিকভাবে এখন নিজেদেরকে বিভিন্ন ধরনের মনে করেন মানবিক বিপর্যয়ের গল্প শোনাচ্ছে। এরা যদি বাংলাদেশীও হয় অবশ্যই এদেরকে বাংলাদেশ সরকার নিতে বাধ্য, তবে সেইটার তো একটা নিয়ম আছে, তাদেরকে সরকারি নিয়মে পাঠান। তারা বলতে একবার ভারত থেকে এখন মিডিয়া থেকে বলতেছে বাংলাদেশকে তো লিস্ট দেওয়া হয়েছিল, সেই লিস্টের এখন লিস্ট দেওয়া হয়েছে মাত্র 2-2.5 মাস হচ্ছে, তাতেই আপনারা রেজাল্ট চাচ্ছেন? যাচাই বাছাই করতে হবে না? বাংলাদেশে তো এরকম লিস্ট আরও 2 বছর আগে দিয়ে রাখছে, তো বাংলাদেশে যেসব লিস্ট দিয়ে রাখছে তাদেরকে তো আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরে ধরে পাঠান। সেগুলো পাঠাবেন না, বাংলাদেশের মূল অপরাধী যারা আপনাদের অভয়ারণ্যের মধ্যে বসবাস করতেছে, যাদেরকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন বাংলাদেশের অপরাধীদেরকে, তাদেরকে পাঠাবেন না, কিন্তু এই যে অসহায় মানুষ, গরিব মানুষ, মুসলমান, তাদেরকে পাঠা দিচ্ছেন। এবং মজার বিষয় কি জানেন, বাংলাদেশের আসলে দুঃখের শেষ নাই, এটা একটা অভাগা দেশ, অভাগানী দেশ সম্পূর্ণ। এই গত প্রায় 1.5 যুগে বাংলাদেশে এমনভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতীয় দালালদেরকে সেট করা আছে, বিশেষ করে মিডিয়াতে। মিডিয়া এখন বাংলাদেশ পার্টে যাদেরকে পুশিং করা হয়েছে তাদের কাছে যা ওই বুম ধরতেছে, ক্যামেরা ধরতেছে, মানবিক গল্প তৈরি করার চেষ্টা করতেছে। মানুষদের প্রতি মমতা হারাননি বাংলাদেশের মানুষ। 3 দিন ধরে সীমান্তেই জমির আইলে বসে কখনো রোদ কখনো বৃষ্টির মাঝে যখন তারা, তখনই গ্রামবাসী মানবিক দৃষ্টিতে খাবারের ব্যবস্থা করছেন তাদের। খাওয়ানি দাওয়ানি গা ধোয়ানি কিচ্ছু নেই, সারাদিন পথে ঘাটে বসে আছি। এবং মিডিয়া এখানে সর্বদা প্রস্তুত যাতে বিজিবি কোনো ধরনের অমানবিক কাজ করলে সেগুলো আবার প্রচার করতে পারে। বাংলাদেশের মিডিয়া কি পরিমাণে দালাল, যে ভারত যখন তাদের নদীগুলোর মাঝরাতে গেট খুলে দেয়, বাংলাদেশে বন্যা হয়, তখন এই মিডিয়াতে দেখানো হয় উজান থেকে পানি আসছে, ভারত শব্দটাও লেখে না, যাতে ভারতকে ইন্টারন্যাশনালি কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়। লক্ষ্মীপুরে বাড়ছে, গেল 2 দিন ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। লক্ষ্মীপুরে উজান থেকে পানি যত দ্রুত আসছে, নিচের দিকে নামার গতি তার চেয়ে কম। এর ফলে বন্যার পানিতে ডুবে থাকছে ঘরবাড়ি, রাস্তাঘাট। কোনো সমালোচনায় পড়তে না হয়। এখন আবার এই মানবিক গল্প শুরু করছে, দেখবেন ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, ওদের যা ইন্টারভিউ নিচ্ছে। আর ওদের ইন্টারভিউ নিবা কেন, ওখানে তো অবশ্যই মানবিক বিপর্যয় ঘটবে। পুশিন হইলে মানবিক বিপর্যয় ঘটবেই, পুশিন ঠাকাইতে গেলে মানবিক বিপর্যয় হবেই। কি করবে, বর্ডার ছেড়ে দিবে? বিজিবি কি বলবে, ওয়েলকাম। এই একই ফায়দায় কিন্তু এই মানবিক গল্প শোনাইছিল তৎকালীন সরকার, শোনায় আমাদের কাঁধে 12 লাখ রোহিঙ্গা তুলে দিছে। এই একই মানবিক গল্প এখন আবার তোলানোর চেষ্টা করতেছে ভারতীয় দালাল এই মিডিয়াগুলো, যাতে এই পুশিং করা লোকগুলো নিতে হয়, তাতে যাতে ভারত খুশি হয়। এবং বাংলাদেশেও দুঃখজনকভাবে কি জানেন, কিছু লোক আছে এতটা ভারতের দালাল, কি পরিমাণে দালাল জানেন, এই ভারতীয় দালালগুলোর নিজেদের মা বোনকেও যদি ভারতের কেউ রেপ করে, একদম রেপ করে, তবুও এরা ভারতের নাম মুখে আনবে না। নিজের মা বোনকে ওই যে পিল খাওয়াই দিবে, পিউলি পিল, যাতে কনসিভ না করে, তবুও মুখ দিয়ে আওয়াজ বের হবে না যে ভারত তাদেরকে রেপ করছে। এই ম্যাসিভ লেভেলের তারা দালাল। এই দালালগুলোও এখন এই মানবিক গল্প ফাঁদবে যাতে বাংলাদেশ বিপদে পড়ে। এবং এই যে কাঁটাতারের বেড়া জিরো লাইনে দেওয়ার কারণে সবচেয়ে বড় সমস্যা হয়েছে, এখন পুশিং করা লোকগুলোর উপর বাংলাদেশ বিজেপি যদি শক্ত অবস্থান নেয়, সেটাতে যে মানবিক বিপর্যয় তৈরি হবে, এই মানবিক বিপর্যয়টা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সেরই সমালোচনা হবে। এবং উদাহরণ দিবে, তোমরা তো অতীতে অনেক ধরনের শরণার্থী নিচ্ছ, তাহলে তোমাদের দেশের এই নাগরিকদের নিচ্ছ না কেন? আর এই বাংলাদেশ থেকে পালায় যাওয়া যেসব ভারতে অবস্থান করতেছে, তারা তো সবই অপরাধী। বাংলাদেশ আর ভারতের অর্থনৈতিক এবং সামাজিক বা সিকিউরিটি লেভেলের কোনো আহামরি পার্থক্য আছে? অ্যাজ ইফ ভারত কি আমেরিকা, ভারত কি ইউরোপ, যে গেলেই চাকরি, গেলেই কিছু। এগুলো মূলত যারা গেছে তারা বাংলাদেশে কোনো ধরনের খুন,
ধর্ষণ, ডাকাতি এই ধরনের কোনো অপকর্ম করে পালাইছে। এবং ভারত তো সবসময় বাংলাদেশের যে কোনো অপরাধ করবেন ভারত থেকে যাবেন, আশ্রয় পাবেন, বা সুন্দর আপনাকে জামাই আদরে রাখবে, যেহেতু আপনি বাংলাদেশের ক্ষতি করছেন। তো এই মানুষগুলোর প্রতি এত দরদ দেখানোর তো কিছু নেই। তারা অবৈধভাবে কেন ভারত গেছিল? নিশ্চিত থাকেন তারা বা তাদের বাপরা বাংলাদেশে বড় ধরনের কোনো অপরাধ করে তখন পালাইছিল। এখন তারা আসছে, তাদের কি জামাই আদর হিসেবে নেবেন? ওকে, জামাই আদর হিসেবে নেবেন, সেটা সলিডভাবে আসেন, সেটা নিয়ম মেনে আসেন। সেই নিয়ম মেনে আসবেন না, আপনারা পুশ ইন করবেন, সেই পুশ ইন নিতে হবে। এবং ভয়ঙ্কর বিষয় কি দেখবেন, মিডিয়া এবং কিছু ভারতীয় দালাল এখন ভারতের পক্ষে সাফাই তো সরাসরি গাইতে পারবে না, তাই কি করতেছে, ওই যে মানবিক বিপর্যয় হচ্ছে পুশ ইন করা লোকদেরকে, ওইটাকে গুরুত্বপূর্ণ দেওয়া করতেছে, ওইটাকে গুরুত্ব দিয়ে দেশের মানুষের মধ্যে ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। ওই যে রোহিঙ্গাদেরকে নেওয়ার সময় যে ন্যারেটিভটা বিল্ড করানো হয়েছিল, সেম ন্যারেটিভ বিল্ডের কাজ করতেছে একবার কেউ। আর বর্তমান বিএনপি কি বলবো, আপনাদেরও তো সমস্যা আছে, আপনারা এত ভয় পান কেন? আপনারা কেন এখন পর্যন্ত গত 8-10 দিনে এই সমস্যায় কেন প্রেস ব্রিফিং করতেছেন না? কেন ভারতে বাংলাদেশে অবস্থান করা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছেন না? কারণ জানতে চাচ্ছেন না যে এভাবে পুশ ইন কেন করা হচ্ছে? কেন এখনও জাতিসংঘের কাছে অভিযোগ জানালে হইল না যে ভারত পুশ ইন করতেছে প্রতিদিন? কেন বাংলাদেশের মানুষের কাছেও আপনারা স্পষ্ট করতেছেন না যে ভারত এই কাজটা করতেছে? আপনারা মুখে তালা দিয়ে রাখছেন কেন? স্বরাষ্ট্র সচিব কী করতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী কী করতেছে? পররাষ্ট্রমন্ত্রী কী করতেছে? পররাষ্ট্র সচিব কী করতেছে? তথ্যমন্ত্রী কী করতেছে? তথ্য সচিব কী করতেছে? আমাদেরকে জানানো হচ্ছে না কেন? বাংলাদেশের এই বিষয়ে পুশিন বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হচ্ছে না কেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা বলেন এই কাঁটাতার যে জিরো লাইনের উপর দিছে, এতে যে আপনাদের সমস্যা হচ্ছে, এটা মুখ খুলে বলতে অসুবিধা কী? এই যে চুক্তিগুলো করা হয়েছে 2008, 10, 11-তে এবং 2018, 19-এ এই সীমান্তে জিরো লাইনের উপর ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিছে, সেটার চুক্তিগুলা প্রকাশ্যে আনতেছেন না কেন? এইখানেও কি এনডিএ করা, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা? আমরা জানি ভারত বাংলাদেশের অনেকগুলো চুক্তি এবং অধিকাংশ স্পর্শকাতর চুক্তিকে তৎকালীন সময়ে বাংলাদেশের সরকার ইচ্ছাকৃতভাবে, যাতে ভারত কোনো অসুবিধা না হয়, ভারতের যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, সেই জন্য বাংলাদেশের সরকার স্বপ্রণোদিত হয়ে এনডিএ চুক্তি করছে বেশিরভাগ। এই জন্য কিন্তু এই যে ইন্টারিম সরকারও বা বিএনপিও অনেক চুক্তি প্রকাশ্যে আনতে পারতেছে না, কারণ বেশিরভাগ চুক্তি হচ্ছে এনডিএ করা। এই আদানির সাথে বলেন, তারপরে হচ্ছে এই সীমান্তের চুক্তি বলেন, আরও একাধিক চুক্তি আছে যেগুলো এনডিএ করা, যেগুলা বর্তমান সরকারও প্রকাশ করলে সেটা পারবে না, কারণ ওগুলো আগেই বাংলাদেশের সরকার থেকে তৎকালীন সরকার ওখানে স্বাক্ষর করে দিয়ে আসছে যে এগুলা গোপনীয় চুক্তি। এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ভারতের সাথে সবচেয়ে বেশি করা। এই জন্য আপনারা প্রেস ট্রেসে পাবেন না। ইন জেনারেলি চুক্তিগুলো কিন্তু দেখা যায় কয়েকদিন পরেই মিডিয়াতে একদম সম্পূর্ণ পূর্ণাঙ্গ চুক্তি চলে আসে। ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলো কিন্তু এনডিএ করা, সেই জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা, সেই জন্যই বাংলাদেশের মিডিয়াতে বা ভারতের মিডিয়াতে পূর্ণাঙ্গ চুক্তি আপনি পাবেন না, এমনকি ওয়েবসাইটেও পাবেন না। অন্যান্য অনেক চুক্তি পাবেন, এইসব চুক্তিগুলো পাবেন না। তো এইভাবে যখন চাপায় দেওয়া হয়েছে, বাংলাদেশের এত বড় ক্ষতি করা হয়েছে, এবং এখন এই যে জিরো লাইনের উপর কাঁটাতারের যে মোট 18টা পয়েন্টে উনি ক্ষমতায় থাকাকালীন ভারতকে উপহার দিয়ে আসছে, তাতে যে পুশ ইন করে ভারত যে একটা মাইলেজ পাচ্ছে, সেটাও প্রকাশ্যে আনবেন না বিএনপি? আপনারাও কি এগ্রিমেন্ট করছেন নাকি ভারতের সাথে? একই এগ্রিমেন্ট, আগের সরকার যেরকম এগ্রিমেন্ট করা ছিল সেদিনও কোনো এগ্রিমেন্ট আছে আপনাদের? আপনাদেরকে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, সেটা হচ্ছে সামনে কিন্তু বিপদ আরও বাড়বে। এই সীমান্তে ভারত আরও পেনিট্রেট করবে, আরও পুশ ইন করবে, এবং এটা বিজেপি যদি থামাইতে যায় সেখানে মানবিক বিপর্যয় হবে, এবং মানবিক বিপর্যয় হলে সেই দোষটাও বাংলাদেশের কাঁধে এসে পড়বে, কারণ ওই যে 18টা পয়েন্ট দিয়ে এই কাজটা সবচেয়ে বেশি করতেছে। আপনারা দেখেন ভিডিওতে যে কাঁটাতারের পার করে তারপর পাঠাচ্ছে, এই কাঁটাতারগুলো সব জিরো লাইনের উপর, মানে পাঠাইলেই বাংলাদেশ, পাঠায় দেওয়ার পরে গেট বন্ধ করে দিলে আর কোনো স্পেস নাই, বাফার জোন নাই, সম্পূর্ণ বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এই বিপদটা হয়েছে, এটা অন্ততপক্ষে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বিএনপি, বর্তমান সরকার, জনাব তারেক রহমান, আপনি বলেন অন্তপক্ষে সামনে এসে যে এই কারণে আমাদের পুশ ইনের সমস্যা হচ্ছে। আপনারা জাতিসংঘকে জানান, আপনারা
বাংলাদেশে অবস্থান করা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কারণ দর্শান যে কি হয়েছে, কেন এটা করা হচ্ছে, কেন নিয়ম মেনে ডেপোর্ট করা হচ্ছে না, কেন প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তারপরে তাদেরকে দেশে পাঠানো হোক এবং তাদেরকে বাংলাদেশের ইন্ডিয়ার যেসব ল্যান্ড বর্ডার আছে সেই ল্যান্ড বর্ডারে কাস্টমের মাধ্যমে তারপরে হচ্ছে বাংলাদেশে হস্তান্তর করা হোক। এটা কেন মুখ খুলতেছেন না আপনারা? দেশের এত বড় ক্ষতি এর আগে করে গেছে একজন, দিয়ে আসছে সুবিধা কাঁটাতারের বেড়া জিরো লাইনের উপর, আর এখন আপনারা চুপ থেকে একই অপরাধ করতেছেন। প্লিজ এগুলো করিয়েন না। ভারত অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের। ভারতের পুশিনটা অব্যাহত থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা থামান। 12 লক্ষ রোহিঙ্গা আমাদের কাঁধে তুলে দিয়ে পালাইছেন, এখন আবার বিএনপি যদি নতুন করে এই যে কয়েক লক্ষ লোক ভারতীয় নেয়, এই ছোট্ট একটা দেশ এমনিতে ওভারলোডেড পপুলেশন, তার মধ্যে এই যে বেইমান যেগুলো বাংলাদেশের বেইমান পালাইছে বিভিন্ন অপরাধ করে তাদেরকে আবার নেন, অথবা ভারতীয় কোনো নাগরিককে নেন শুধু মুসলমান হওয়ার কারণে, তাতে বাংলাদেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলার অবনতি হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাসস্থানের সমস্যা হবে, সেগুলোর দায়ভার কে নেবে? একটা স্পষ্ট অবস্থান জানান বিএনপি, অবশ্যই একটা স্পষ্ট অবস্থান জানান।